আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা মূলত জীববিজ্ঞান লাইভ ক্লাসে আমরা বোটানির অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা করব। উদ্ভিদের প্রজনন এটা দশম অধ্যায়ের একটা টপিকস। দশম অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো বোটানি বইয়ের মধ্যে আমরা গতানুগতিকভাবে লাস্ট ডে তোমাদের টিস্যু চ্যাপ্টারটা শেষ করেছি। সেই টিস্যু চ্যাপ্টারের উপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, পরীক্ষা ছিল। তোমরা পরীক্ষা অ্যাটেন্ড করছো, অনেকে অ্যাসাইনমেন্ট দিছো, অনেকে দাও নাই। তো সব মিলে একটা গতানুগতিকভাবে একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা একটা পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছি। সেই পরীক্ষাটা তোমরা অনেকে পার্টিসিপেট করছো। তো যাই হোক, আজকে আমরা নতুন চ্যাপ্টারে মুভ অন করবো। আমাদের চ্যাপ্টারটার টাইটেল হচ্ছে উদ্ভিদ প্রজনন বা প্লান্ট রিপ্রোডাকশন। প্লান্ট রিপ্রোডাকশন বা উদ্ভিদ প্রজনন। তো এইখানে প্রথম কথা হচ্ছে প্রজনন। এটা আমরা মনে রাখবো যে যে কোনো জীবের ক্ষেত্রেই তার বংশধর তৈরি করতে, যে কোনো জীবের ক্ষেত্রেই, আমি আবার কথাটা রিপিট করতেছি, যে কোনো জীবের ক্ষেত্রে তার বংশধর তৈরি করতে, তার প্রতিরূপ সৃষ্টি করতে, পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে, পৃথিবীর মধ্যে সংখ্যা বৃদ্ধি করতে, তার যে উপাদানটা বা যেই প্রক্রিয়াটা কাজ করে সেটাই হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন। তো এটা যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় সেটাকে বলা হয় উদ্ভিদ প্রজনন, যদি প্রাণীর ক্ষেত্রে হয় তাহলে সেটাকে বলা হয় প্রাণী প্রজনন। তো উদ্ভিদ প্রজনন বা প্লান্ট রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমাদের প্রথম কথাই যেটা আসে, আমি বোর্ডের মধ্যে আজকে আগে থেকে নর্মালি গতানুগতিকভাবে তোমাদের বায়োলজি ক্লাসে এই কাজটা করা হয় না। তো আজকে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে, ইস্যুর কারণে মূলত আমরা মাইক্রোফোনের পরিবর্তে ইয়ারফোন দিয়ে কাজ করতেছি। এজন্য মূলত আগে থেকে লিখে নিছি, নয়তো তোমাদের ক্লাসটা লিখে করাতাম অ্যাজ ইউজুয়াল যেভাবে করাই। যাই হোক, তো আজকে আমরা উদ্ভিদ প্রজননের নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু বেসিক টপিক যেগুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো মোটামুটিভাবে তোমাদের বোর্ডে লেখা আছে। এক নাম্বার হচ্ছে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে প্রথম যে কথাটা, উদ্ভিদ প্রজনন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যৌন প্রজনন, আরেকটা হচ্ছে অযৌন প্রজনন। প্রথমে শব্দ দুইটার সাথে আমরা একটু রিলেট করি। যৌন প্রজনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন, ইংরেজিতে বললে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন কিভাবে হয়, কাদের হয়? নর্মালি যৌন প্রজননকারী বা উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে, এটা শুধুমাত্র উদ্ভিদের জন্য না, এটা প্রাণী উদ্ভিদ দুজনের ক্ষেত্রেই, উন্নত শ্রেণীর জীবের ক্ষেত্রে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে। দুইটা কথা বললাম, একটা হচ্ছে উন্নত শ্রেণীর জীবের মধ্যে, দুই নাম্বার হচ্ছে পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনের মাধ্যমে যে প্রজনন সম্পন্ন হয় সেটাই হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর দুটি ভিন্নধর্মী গ্যামেট বা ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই যে নিষেক হয় সেটা হচ্ছে অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে রিপ্রোডাকশন দুই ধরনের হয়, একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ওকে ফাইন। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যৌন প্রজননের ক্ষেত্রে আমরা দেখতেই পারতেছি এখানে ফুলের কথাটা বলা আছে, ফুল। তাহলে ফুল কি জিনিস? এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষা আসতে দেখা যায়। ফুল কি? ফুল হচ্ছে যৌন প্রজননের জন্য রূপান্তরিত বিটপ। উদ্ভিদের যৌন প্রজননের জন্য রূপান্তরিত বিটপকে ফুল বলে। উদ্ভিদের, আমি আবার সংজ্ঞাটা বলতেছি, একটু নোট করে রাখো। উদ্ভিদের যৌন প্রজননের জন্য রূপান্তরিত বিটপকে বলা হয় ফুল। অর্থাৎ উদ্ভিদের বিটপ কাকে বলে? এখন আবার কথা আসে বিটপ কি? বিটপ হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, মূল, কাণ্ড, পাতা, এই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ উদ্ভিদের সহজ কথা বলতে গেলে আসলে মূলের কথাটা আসে না, যদিও কাণ্ড, পাতা এই দুইটা কথা আসে। তাহলে উদ্ভিদের কাণ্ড, পাতা রূপান্তরিত হয়ে যে অংশটা তৈরি হয় সেটাই হচ্ছে মূলত ফুল। কারণ কাণ্ড আর পাতাকে বলা হয় বিটপ, অর্থাৎ উদ্ভিদের মাটির উপরে যে অংশটা থাকে তাকে বলা হয় বিটপ। তাহলে একটা ফুলের মধ্যে 5টা অংশ থাকে, পাশে লেখা আছে ফুলের পাশে 5টা অংশ। তাহলে এটা আমরা জানি যে একটা ফুলের মধ্যে সাধারণত 5টা অংশ থাকে। এই 5টা অংশ যদি কোনো ফুলের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ ফুল বা আদর্শ ফুল যাকে আমরা বলে থাকি। আর যদি একটা ফুলের মধ্যে 5টা অংশ না থাকে তাহলে তাকে আমরা বলি অসম্পূর্ণ ফুল, ইনকমপ্লিট ফ্লাওয়ার্স, কমপ্লিট ফ্লাওয়ার্স। তো ইনকমপ্লিট ফ্লাওয়ার্স আমরা সচরাচর যে ফুলগুলো দেখি, গোলাপ, বেলি, জবা,
গোলাপ, বেলি, রজনীগন্ধা এগুলো হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার্স, অসম্পূর্ণ ফুল। আর কমপ্লিট ফ্লাওয়ার্সের উদাহরণ হচ্ছে ধুতরা জবা, এটা তোমরা জানো, ক্লাস 9-10 খুব ভালোভাবে ছিল। ধুতরা জবা এটা হচ্ছে সম্পূর্ণ ফুল। তাহলে একটা ফুলের মধ্যে কোন 5টা অংশ থাকতে পারে সেটা আমরা পরের পদ্ধতিতে লিখে দিচ্ছি। 1 নম্বরে থাকে হচ্ছে পুষ্পাক্ষ, পুষ্প যোগ অক্ষ। একটু সন্ধি বিচ্ছেদ করি বাংলা সেকেন্ড পেপারে, যে পুষ্প যোগ অক্ষ, দ্যাট মিনস পুষ্পটা বা ফুলটা যেই অক্ষের উপর অবস্থান করে, যেই বোটার উপর অবস্থান করে, আমরা নর্মালি একটা ফুলকে যেই অংশে ধরি সেই অংশটাই হচ্ছে তার পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষটা কি করে? এই পুষ্পাক্ষটা মূলত একটা ফুলকে ধারণ করে রাখে, সে একটা ফুলকে ধারণ করে, যার কারণে যার উপরে একটা ফুল অবস্থান করে। পুষ্পাক্ষের পরের অংশটা হচ্ছে বৃতি বা ক্যালিক্স। আমরা যদি একটা ফুলকে হাতে নিই তাহলে দেখব, বিশেষ করে একটা গোলাপ ফুলকে যদি হাতে নিই তাহলে দেখব যে গোলাপ ফুলের রঙিন পাপড়িগুলোর নিচের দিকে সবুজ কালারের পাতার মতো একটা অংশ দেখা যায়। এটা মোটামুটি সব ফুলের মধ্যে কম বেশি দেখা যায়। একটা ফুল যখন না ফুটে, অর্থাৎ অফুটন্ত অবস্থায় যখন একটা ফুল ঢাকা থাকে, আবৃত থাকে, যে অংশটা দিয়ে আবৃত থাকে সেটাই হচ্ছে মূলত বৃতি বা ক্যালিক্স। তো বৃতি বা ক্যালিক্স আবার 2 টাইপের হতে পারে উদ্ভিদের মধ্যে। কখনো বৃতি বা ক্যালিক্স যুক্ত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ একটার সাথে একটা কানেক্টেড থাকতে পারে, যাকে আমরা বলি যুক্ত বৃতি। কখনো একটা থেকে আরেকটা আলাদা থাকতে পারে, আলাদা থাকলে আমরা তাকে বলি মুক্ত বৃতি। তাহলে বৃতি হতে পারে 2 ধরনের, যুক্ত বৃতি, মুক্ত বৃতি। বৃতির কাজ কি? বৃতির কাজ হচ্ছে ফুলকে ধারণ করে রাখা, ফুলকে আবৃত করা, ফুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। দেখো, ফুল যখন ফুটে নেয় তখন এই বৃতি কি ছিল? একটা ফুলের বাইরের দিকে অংশ ছিল, আবরণ ছিল। তাহলে সে কি করতেছে? সে একটা ফুলকে ধারণ করে রাখতেছে, সে একটা ফুলকে বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। এটা হচ্ছে বৃতির প্রধান কাজ। এরপরে 3 নম্বর অংশটা হচ্ছে দলমণ্ডল। যদিও দলমণ্ডল নামটার সাথে আমরা খুব একটা বেশি রিলেট না, পরিচিত না, তবে পাপড়ির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। ফুলের রঙিন রঙিন পাপড়ি দেখা যায়, ওই পাপড়িগুলাকে মূলত বলা হয় দলমণ্ডল। ঠিক আছে না? তো পাপড়িগুলো কি করে? পাপড়িগুলো ফুলকে আকর্ষণীয় করে তোলে। স্বাভাবিকভাবে আমরা যখন কোথাও ফুল দেখি, তো এই ফুলের মধ্যে যেই জিনিসটা আমাদের চোখের মধ্যে অ্যাট্রাক্ট করে, সেই চোখের মধ্যে অ্যাট্রাক্টকারী অংশটাই হচ্ছে তার পাপড়ি। এটা যেমন ফুলের রঙিন ফুলগুলোর মধ্যে আছে এভরিথিং, যেমন আমাদেরকে অ্যাট্রাক্ট করে তেমনি পতঙ্গকেও অ্যাট্রাক্ট করে। তো এই পতঙ্গ বা আমাদের অ্যাট্রাক্ট করার মাধ্যমে কি হয়? আমরা গিয়ে ফুলটাকে টাচ করি, আমরা ফুলটাকে টাচ করার কারণে আমাদের আঙুলের মধ্যে পরাগরেণুটা লেগে যায়, সেই পরাগরেণুটা আবার আরেকটা ফুলের টাচ করার মাধ্যমে সেই ফুলের মধ্যে চলে যায়। এভাবেই কি হয়ে যায়? পরাগায়ন হয়। এটা আমরা জানি। এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে। পয়েন্ট টু বি নোটেড, এটা নোট করে রাখো। এক ফুলের পরাগরেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। তাহলে এখানে আমরা জানলাম পাপড়ির কাজ। এখন একটা কথা, এখানে দেখি স্টার মার্ক দিয়ে লেখা আছে পেরিয়ান্থ বা পুষ্পপুট। পেরিয়ান্থ বা পুষ্পপুট জিনিসটা কি? এটা আমরা বই পড়তে গিয়ে অনেক সময় পাবো, পেরিয়ান্থ বা পুষ্পপুট। কিছু কিছু ফুলের ক্ষেত্রে বৃতি এবং দলমণ্ডল এই 2টা অংশ আলাদা আলাদাভাবে না থেকে একসাথে একই জায়গায় অবস্থান করে, অর্থাৎ তখন তুমি আর এদেরকে আলাদা করে চিনতে পারবে না কোনটা বৃতি কোনটা দলমণ্ডল। ওই অবস্থাটাকে বলা হয় পেরিয়ান্থ বা পুষ্পপুট। বিশেষ করে সুপারি, নারকেল এইসব ফুলের ক্ষেত্রে পেরিয়ান্থ বা পুষ্পপুট দেখা যায়। এবার আসুন ফুলের 4 নম্বর অংশ। ফুলের 4 নম্বর অংশ কি? ফুলের 4 নম্বর অংশ হচ্ছে পুংস্তবক। পুংস্তবক এটা হচ্ছে যৌন প্রজননকারী জীবের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এই 4 আর 5, পুংস্তবক আর স্ত্রীস্তবক, এই 2টা অংশ যদি না থাকে তাহলে একটা ফুল যৌন প্রজনন করতে পারে না। তো পুংস্তবকের মধ্যে আমরা অনেকগুলো একই টাইপের অংশ দেখতে পাই। এটা যদি তুমি একটা জবা ফুল হাতে নাও, একেবারে মাঝখানের অংশটা বাদ দিয়ে পাপড়ির সাথে ছোট ছোট করে এরকম করে কতগুলো অংশ দেখবা, সে অংশগুলোকে বলা হয় পুংকেশর। একই ধরনের দেখতে অংশকে পুংকেশর বলে, বা আমরা যেভাবে বলতে পারি পুংস্তবকের প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর। প্রত্যেকটা অংশকে বলা হয় পুংকেশর। পুংকেশরের মধ্যে প্রত্যেকটা পুংকেশরে 2টা করে অংশ থাকে। নিচের দিকে একটা দণ্ডের মতো অংশ থাকে যাকে বলা হয় পুংদণ্ড, আর উপরের দিকে পরাগ রেণু রাখার জন্য একটা থলির মতো অংশ থাকে যাকে বলা হয় পরাগথলি বা পরাগধানী। এই পরাগধানীর মধ্যে মূলত পরাগরেণু তৈরি হয়। আমরা পরবর্তীতে গিয়ে এই পরাগরেণু কিভাবে একটা ফুলের মধ্যে তৈরি হয় বা ডিম্বাণু একটা ফুলের মধ্যে কিভাবে তৈরি হয় সেই প্রসেসটা পরবর্তীতে দেখব। এরপর আসো 5 নম্বর, একেবারে লাস্ট, স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের মধ্যে একটা অংশই থাকে, একটা ফুলের মধ্যে সাধারণত একটা স্ত্রীস্তবকই থাকে। সেই স্ত্রীস্তবকের মধ্যে 3টা অংশ থাকতে পারে: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। স্টিগমা, স্টাইল, ওভারি।
স্টিগমা, স্টাইল, ওভারি। গর্ভমুণ্ড একেবারে মুখের দিকের অংশ, গর্ভদণ্ড দণ্ডাকার অংশ, গর্ভাশয় নিচের দিকের অংশ। এই গর্ভাশয়ের মধ্যে মূলত ডিম্বাণু তৈরি হয়। তাহলে যে ফুলের মধ্যে 5টা অংশ থাকে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল, যে ফুলের মধ্যে 5টা অংশ না থাকে সেটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। তো এই গেল উদ্ভিদের যৌন প্রজননের সিকোয়েন্স। এবার আসছে অযৌন প্রজননের সিকোয়েন্স। অযৌন প্রজননটা কিভাবে হয় আগেই বলছি, যে প্রজননের জন্য ভিন্নধর্মী গ্যামেটের প্রয়োজন নাই সেটাই হচ্ছে অযৌন প্রজনন। তো অযৌন প্রজনন হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে স্পোরের সাহায্যে, একটা হচ্ছে অঙ্গজ প্রক্রিয়া। স্পোর বা রেণু, একটু মনে করো তো আমরা যখন পঞ্চম বা ষষ্ঠ অধ্যায় করছি, বিশেষ করে পঞ্চম অধ্যায় যখন শৈবাল ছত্রাক করছি, তো তখন শৈবাল আর ছত্রাকের দুইজনের ক্ষেত্রে আমরা একটা প্রজননের কথা বলছি, যে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, এই টাইপের কিছু স্পোর টাইপের রিলেটেড কথা তোমাদের বলা হয়েছে। জুস্পোর, সচল স্পোর, অ্যাপ্লানোস্পোর, অচল স্পোর, হিপনোস্পোর, আবরণকারী স্পোর, অ্যাকাইনিটি, এই টাইপের কিছু রিলেটেড কথা মনে করার চেষ্টা করো। ওইগুলাই হচ্ছে স্পোর। স্পোর হচ্ছে যেই অংশ থেকে একটি উদ্ভিদ তৈরি হতে পারে, কিন্তু সেটা কোনো জনন কোষ না, সেটা ভিন্নধর্মী জনন কোষ না, সেই কোষগুলা একাই ডিপ্লয়েড অথবা হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে একাই হ্যাপ্লয়েড, সেগুলাই হচ্ছে স্পোর। তাহলে স্পোরকে বাংলায় বলা হয় রেণু। তাহলে উদ্ভিদের অযৌন প্রজননের জন্য যে রেণু তৈরি হয় তাকেই বলা হয় স্পোর। স্পোর ছাড়াও অযৌন প্রজনন আরেকটা প্রক্রিয়া হতে পারে, সেটা হচ্ছে অঙ্গজ প্রজনন। অঙ্গজ অঙ্গের মাধ্যমে হতে পারে, সেটাও আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। একটা ন্যাচারালি হয়ে থাকে, প্রাকৃতিকভাবেই হয়। একটা উদ্ভিদের যেমন পাথরকুচির পাতাটা মাটিতে লাগাইলে সেখান থেকে একটা গাছ হয়ে যায়। তারপরে কণ্টক বৃক্ষ যেগুলা, কাঁটাযুক্ত গাছ যেগুলা, সেই কাঁটাযুক্ত গাছগুলা কাঁটা লাগালে গাছ হয়ে যায়। তারপরে তোমরা জানো এটা গোলাপ গাছের ডাল কেটে লাগাইলে গোলাপ গাছ হয়ে যায়। এগুলা হচ্ছে মূলত প্রাকৃতিক প্রজনন, যে প্রজননগুলা উদ্ভিদের প্রাকৃতিকভাবেই হয়। আবার আদা, রসুন, মূলা, এগুলা মূল কাণ্ড, এগুলা থেকেও গাছ হইতে পারে, এটা আমরা জানি। আলু, গোলালু, এগুলা থেকেও গাছ হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ অযৌন প্রজনন। আর কৃত্রিম অঙ্গজ প্রজনন কোনগুলা? কৃত্রিম অঙ্গজ প্রজনন হচ্ছে যেগুলো মানুষ নিজের হাতে করে থাকে। যেমন আমরা অনেক সময় একটা গাছ এরকম হতে পারে যে একটা গাছের ডাল মনে করো মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে পড়ছে, এখন ওই ডালের উপরে তুমি মাটি চাপা দিয়ে দিলে, ব্যাপারটা এরকম। আচ্ছা, ব্যাপারটা এরকম, একটা গাছের একটা ডাল মাটির মধ্যে এরকম ভাবে শুয়ে আছে, তো তুমি কি করলা, ওই ডালের উপরে মাটি চাপা দিয়ে দিলা। মাটি চাপা দিয়ে দিলে কি হবে, কিছুদিন পরে ওই ডালটা থেকে একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। এই যে এটা করলা, এটাকে বলা হয় কলম, এবং যেহেতু এটাকে দাবায় দিছে ওই জন্য এটাকে বলা হয় দাবা কলম। তো কৃত্রিম অঙ্গজ প্রজননের ক্ষেত্রে আমরা কিছু কলমের কথা বলি, যেমন শাখা কলম, গুটি কলম, দাবা কলম, এই টাইপের কিছু কলমের কথা বলা হয়, যে কলমগুলোর মাধ্যমে একটা গাছের ডালের সাথে আরেকটা গাছ রিলেট করে তারপর সেখান থেকে নতুন গাছ তৈরি করা সম্ভব হয়। তো এই হচ্ছে উদ্ভিদের অযৌন প্রজনন। উদ্ভিদের এই দুইটা প্রজনন ছাড়াও আরেকটা বিশেষ ধরনের প্রজনন উদ্ভিদের মধ্যে থাকে, যে প্রজননটা আমাদের আগে কখনোই ছিল না, সেই প্রজননটা একেবারেই নতুন, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস নতুন নাম। এই পার্থেনোজেনেসিসের কথা বলার আগে আমরা একটা ছোট্ট ঘটনা বলে নিই, তাহলে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। আর আজকে এটার মাধ্যমে তোমাদের ক্লাসটা শেষ করে দিব। তোমরা অনেকে যারা ইংলিশ মুভি দেখো, ক্ল্যাশ অফ টাইটান্স নামের একটা মুভি আছে। ওই ক্ল্যাশ অফ টাইটান্সের মধ্যে দেখায় যে ক্ল্যাশ অফ টাইটান্স মুভিতে একজন গ্রিক দেবতা থাকে যাকে বলা হয় অ্যাথেন্স। তো ওই গ্রিক দেবতা অ্যাথেন্সের একজন ওয়াইফ থাকে, তার নাম হচ্ছে হেরা। তো ওই অ্যাথেন্সের ক্ষেত্রে একটা ব্যাপার হয় যে ওই সে তার স্ত্রী হেরাকে পছন্দ করতো না। তো সে
মানে দেখা গেছে দেবতা যেহেতু তার অলৌকিক কিছু ক্ষমতা আছে, তো এই জন্য সে অন্য মেয়েদের সাথে মেলামেশা করতো। তো এইটা তার স্ত্রী ওয়াইফের অ্যাথেন্সের একদমই পছন্দ হয় নাই, সরি হেরার একদমই পছন্দ হয় নাই। তো হেরা এই কারণে তার সাথে খুব ঝগড়া করতো। তো অ্যাথেন্স একদিন চিন্তা করলো, গ্রিক দেবতা অ্যাথেন্স একদিন চিন্তা করলো যে আচ্ছা আমি তো গ্রিকের দেবতা, আমি তো দেবতাদের সর্দার, তাহলে আমার কেন ওয়াইফ প্রয়োজন, আমার তো ওয়াইফ না হইলেও হয়। তো তখন এই কথা চিন্তা করে সে একদিন তার দৈব শক্তি বলে সে তার মাথার এখান থেকে, মানে তার দৈব শক্তির মাধ্যমে সে একটা কন্যা সন্তান সৃষ্টি করলো। অর্থাৎ তার মাথার এই অংশটা থেকে আস্তে 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 সেখান থেকে একটা কন্যা সন্তান তৈরি করলো। তো ওই কন্যা সন্তানটার নাম দিল সে পার্থেন্স। ঠিক আছে, ওই কন্যা সন্তানটার নাম দিছে পার্থেন্স। দেখো নামের সাথে মিল আছে, পার্থেন্স। তাহলে পার্থেন্সের যে জন্ম হইলো, এই পার্থেন্সের জন্য কি তার মায়ের প্রয়োজন হয়েছে? না, তার মায়ের প্রয়োজন হয়নি, শুধু তার বাবা থেকেই পার্থেন্স তৈরি হয়েছে। তো আসলে গল্পটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের পার্থেনোজেনেসিসের ব্যাপারটাও ঠিক এরকম, শুধুমাত্র পুংজনন কোষ অথবা শুধুমাত্র স্ত্রী জনন কোষের সাহায্যে যদি আমরা কোনো এক জীবের তৈরি করতে পারি বা কোনো জীব যদি তৈরি হয়, তখন সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। তাহলে যে প্রক্রিয়ায় নিষেধ ছাড়াই শুধুমাত্র পুংজনন কোষ অথবা স্ত্রী জনন কোষ থেকে নতুন জীব সৃষ্টি করা যায় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। এই যে আমরা দেখি মৌমাছির চাকের মধ্যে, মৌচাকের মধ্যে কর্মী মৌমাছি আছে বলে আমরা অনেকেই জানি, কর্মী মৌমাছি আছে, কিন্তু রানী মৌমাছি মাত্র এক পিস। এখন এই রানী মৌমাছি যেই ডিম্বাণুটা থাকে, সেই ডিম্বাণুটা থাকে মূলত হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে রানী মৌমাছিটা ঝাঁকে ঝাঁকে কর্মী মৌমাছি তৈরি করে, যেগুলো সবাই হচ্ছে পুরুষ, সবাই হচ্ছে পুরুষ। তাহলে এই হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে শুধুমাত্র হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাহায্যে যেই ঝাঁকে ঝাঁকে কর্মী মৌমাছি সে তৈরি করতেছে, এটাকে বলা হয় হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। এটা এক ধরনের পার্থেনোজেনেসিস প্রক্রিয়া, শুধু মৌমাছির ক্ষেত্রে না, এটা পিঁপড়ার ক্ষেত্রেও হয়, দেখা যায়। তারপরে হচ্ছে তোমার বল্লার ক্ষেত্রেও দেখা যায়। এই টাইপের যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে পার্থেনোজেনেসিস মানে প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। এছাড়াও কৃত্রিমভাবে করা যায়, কৃত্রিমভাবে পার্থেনোজেনেসিস করার মাধ্যমে যে জীবগুলা তৈরি করা যায়, যেমন বীজহীন ফল সৃষ্টি করা যায়। উদ্ভিদের ক্ষেত্রে এটা খুব প্রয়োগ আছে, সেটা হচ্ছে বীজহীন ফল সৃষ্টিটা। আমরা কলা খাই, আমরা পেঁপে খাই, তারপরে আমরা আপেল খাই, তারপর তরমুজ খাই, এগুলো অনেক সময় দেখা যায় যে এদের মধ্যে কোনো বীজ থাকে না, বীজহীন। তো এই বীজহীন ফলগুলা মূলত পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়, এবং এই জন্য এই ফলগুলাকে বলা হয় পার্থেনোকার্পি। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই থাকবে। তোমরা পার্থেনোজেনেসিস সহ উদ্ভিদে যে 3 ধরনের প্রজননের কথা বললাম, এই 3 ধরনের প্রজননের টপিকসগুলো ভালোভাবে পড়বা। পড়াশোনার স্পিড বাড়াইতে হবে, তোমাদের স্পিড অবশ্যই অনেক কমে গেছে, মানে করোনাকালীন কারণে স্পিড ব্রেকার আইসা তোমাদের স্পিডকে একদমই নষ্ট করে দিয়েছে। এমনিতেই তো তোমরা খুব ভালো পড়াশোনা করো, এরপরে আবার মাঝখান দিয়ে দীর্ঘদিনের ছুটিতে তো তোমাদের অবস্থা খুবই খারাপ। তোমাদের পরীক্ষার রেজাল্টও দেখলাম সন্তোষজনক না, অনেকে ডাবল 2বার 3বার পরীক্ষা দিছো। যারা 2বার 3বার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করছো তাদের খুশি হওয়ার কারণ নাই, কারণ তোমাদের ওই প্রথমবারের খারাপ রেজাল্টটাই কাউন্ট করছি আমরা। আমরা সেকেন্ড বা থার্ড টাইমের যে ভালো রেজাল্ট সেটা আমরা কাউন্ট করি নাই। তো যাই হোক, তো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবা। কোনো করোনাকালীন সময় শেষ হলে হয়তো বা আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।